জামাতসহ ইসলামী ৮ দল আজকে ঢাকায় মহাসমাবেশ করল, কিন্তু তাদের যে বাগাড়ম্বর ছিল, যে ধরনের আওয়াজ ছিল, সেই আওয়াজের তেমন কিছুই দেখলাম না। গতানুগতিক সেই একই কথা, গণভোট আগে হতে হবে, জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে, তারপরে নির্বাচন, তা না হলে ২৬ সালে নির্বাচন হবে না। এক ধরনের সরকারের মতো করে যে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, মানে তারাই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে যদি গণভোট আগে না হয় তাহলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না। কিন্তু তারপরে আবার দেখলাম যে তারা মিটিংও করছেন, সমাবেশের পরে তারা ৮ দলের নেতারা মিটিংও করছেন। মিটিংয়ে তারা আবার কি সিদ্ধান্ত নিলেন, সেখান থেকে আবার নতুন সিদ্ধান্ত এসেছে। বিকেলে দিনে সমাবেশ করছেন, দিনে সমাবেশ করে আবার বিকেলে সন্ধ্যায় মিটিং করছেন। মিটিং করে অন্দরমহলে আলাদা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিএনপির ভাষ্য কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত একটু বুঝে ওঠার চেষ্টা করি। চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের আজকে তাদের নেতৃত্বে ৮ দলের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশটা দেখলাম, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। জামাতের আমির বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না, এটা যেমন বলেছেন। জামাতের আরেক নেতা আজাদ সাহেব, তিনি বলেছেন, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন যে তাকে নিয়েই শিরোনাম করেছে নিউজ 24। সেই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। বলা হচ্ছে যে গণভোট না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন ২৯ সালে, অর্থাৎ গণভোট যদি না হয় তাহলে ২৯ সালের আগে কোনো নির্বাচন হবে না, এটা তিনি জানিয়ে দিলেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি সংবিধানে আসেন তাহলে সংবিধানে নির্বাচন তো ২৯ সালে, যেহেতু ২৪ সালে নির্বাচন হয়েছে, পরবর্তী নির্বাচন ২৯ সালে। তো এই কথাটা তিনি কোন ভিত্তির ওপরে বলছেন, যখন একটা চলমান সরকার নির্বাচনের পরে ৬ মাসের মাথায় পদত্যাগ করেছে, পদত্যাগের পরে নির্বাচন তো হতেই হবে, ২৯ সালে কেন নির্বাচন হবে? নির্বাচন হতে হবে, একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বর্তমান সরকারটাও গঠিত হয়েছে সংবিধানের আলোকে, সুপ্রিম কোর্টের রেফারেন্সে ১০৬ অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠন প্রক্রিয়াটা ১০৬ অনুচ্ছেদ রাখাই তো হয়েছে যে কোনো সংকটকালীন সময়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেটা তো বেআইনি না, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার বর্তমান সংবিধানে নেই, কিন্তু রেফারেন্স নিয়ে যেহেতু করা হয়েছে সেহেতু সরকার বৈধ। সুতরাং এই বৈধ সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন দেয়া। এখন যদি আপনি বলেন যে সংবিধান মানতে গেলে ২০২৯-এর আগে কোনো নির্বাচন হবে না, তাহলে ব্যাপারটা শুধুই রাজনৈতিক মিথ্যাচার কিনা সেটাও বোধহয় ভেবে দেখার ব্যাপার রয়েছে। বিএনপি যখন বলছে গণভোট সংবিধানে নেই, ব্যাপারটা তো সত্যি যে গণভোট সংবিধানে নেই। জুলাই সনদ বাস্তবায়ন সংসদ ছাড়া সম্ভব নয়, এটাও তো সত্যি যে সংসদ ছাড়া আপনি সংবিধানের কোনো ৪৮টা যে পয়েন্ট, জুলাই সনদের ঐকমত্য কমিশনের ৪৮টা পয়েন্ট, এই ৪৮টা পয়েন্টের যেগুলোই আপনি বাস্তবায়ন করতে চান না কেন, একটা হলেও সেটা সংসদে লাগবে, ২/৩ এমপির ভোট লাগবে। তাছাড়া তো কোনো প্রক্রিয়া নেই, সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়া নেই। গণভোট দিলে তো সংবিধান সংশোধন হয়ে যাচ্ছে না। আর গণভোট কখন হয়? গণভোট তখনই হয় যখন সংবিধানে একটা সংসদে একটা জিনিস পাশ হয়, সেটা রাষ্ট্রপতির কাছে যায় সিগনেচারের জন্য, পাশ হওয়ার জন্য। রাষ্ট্রপতি যদি মনে করেন যে না, আমি সই করার আগে আমি একটু গণভোট দিয়ে দেখতে চাই এই ব্যাপারে জনগণের মতামত কি, তখন তিনি নির্বাচন কমিশনকে বলতে পারেন যে তোমরা একটা গণভোটের আয়োজন করো, এটার পক্ষে আমার মতামত জানা দরকার জনগণের। তখন গণভোট হবে। গণভোটে যদি জনগণ মতামত পক্ষে, গণভোটের উপরে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রক্রিয়াগুলো, সংবিধানের এই প্রক্রিয়াগুলো তো আমরা সবাই জানি। তাহলে জামাত কি জানে না? অবশ্যই জানে। জানার পরেও তাদের রাজনৈতিক কৌশল বাস্তবায়নেরই এটা লক্ষ্য। অন্যদিকে বিএনপি বলছে যে নিয়মের বাইরে কোনো কিছু চাপিয়ে দিতে গেলেই সরকার বড় ধরনের সংকট তৈরি করবে, এটা যেমন বলছে। আবার এটাও বলছে যে জুলাই সনদ নিয়ে খুব বেশি হলে একটা প্রজ্ঞাপন জারি করা যেতে পারে।
কোনো আদেশ জারি করা যাবে না। রাষ্ট্রপতির আদেশ হোক আর সরকারের আদেশ হোক, এই কোনো আদেশ জারি করা যাবে না, এটাও আজকে বিএনপির নেতারা বলে দিয়েছেন, একেবারে স্পষ্ট বলে দিয়েছেন। তার মানে বিএনপির অনড় অবস্থান, বিএনপি এখন এরকম অবস্থানও নিতে পারে যে গণভোটই চায় না, সরাসরি নির্বাচন, যেটা গতকালকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচন নিয়ে ভাবেন। এই যে মতবিরোধ, এই মতবিরোধের মধ্যে আবার দেখলাম যে 8 দলের নেতারা আজকে মিটিং করলেন, মানে অন্দরমহলে মিটিং করলেন, এবং সেই মিটিং থেকে ইন্টারেস্টিংলি তারা আন্দোলন করছেন, হুমকি দিচ্ছেন, এবং গত 6 তারিখে হুমকি দিয়েছিলেন যে 11 তারিখে ভিন্ন চেহারা দেখবেন, ঢাকার ভিন্ন রূপ দেখবেন। তো ঢাকার ভিন্ন রূপ যখন আপনারা দেখাচ্ছেন, তখন ঢাকাবাসী যারা 2-3 কোটি মানুষ আমরা বাস করি ঢাকায়, সেই মানুষগুলোর অধিকার নিয়ে আপনারা ভাবছেন না, অথচ আপনারা বলেন যে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন। সেই মানুষগুলোর অধিকার ব্যাহত হচ্ছে কিনা, আপনি রাস্তায় লক্ষ লক্ষ মানুষের সমাগম করবেন, মানুষের চলাচল বিঘ্ন হবে, অফিস ডে, এই ব্যাপারগুলো মাথায় না রেখেই যখন কর্মকাণ্ড করছেন, তখন কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচনের জন্য জনগণের কাছেই আপনাদেরকে যেতে হবে। জনগণ সেই সময় বিবেচনা করবে যে কারা আমাদের জন্য ভোগান্তি আর কারা আমাদের জন্য সুফল বয়ে আনবে। সেই ব্যাপারগুলো জনগণের হাতেই কিন্তু অর্পিত আছে শেষ পর্যন্ত। মিটিং থেকে, অন্দরমহলের মিটিং থেকে আবার ইন্টারেস্টিংলি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে 5টা দাবি, পিআর পদ্ধতির নির্বাচন সহ তাদের দাবির মধ্যে রয়েছে, তাদের যে 5টা দাবি, সেই দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করবেন। রাস্তায় আন্দোলন করছেন, হুমকি দিচ্ছেন, এটা মানতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, না হলে 11 তারিখে একেবারে ভিন্ন চেহারা দেখব। কিন্তু আবার অন্দরমহলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা এই 5টা বিষয়ে আলোচনার টেবিলে বসবেন, মানে আবারও আলোচনা, আবারও তার মানে এই যে রাজনৈতিক কর্মকাণ্ড, এই হুমকি ধামকি, এটা ওটা, এই ব্যাপারগুলো আদতে যেটার জন্য মনে হচ্ছে, আজকের একটা ভিডিওতেও বলেছিলাম বোধহয় যে মূল লক্ষ্য, দুদিন আগেই জামাতের এক নেতা বলেছেন আমরা বিরোধী দলে যেতে চাই না। মূল লক্ষ্য, মূল দাবি, যে দাবিগুলো প্রকাশ্যে করা যাচ্ছে না, সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা তো মোটামুটি নিশ্চিত। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, সব দলকে নিয়ে যেন সরকার গঠন করে, কোনো বিরোধী দল থাকবে না, সবাই সরকারের অংশীদার হবে, সবার মধ্যে মন্ত্রিত্ব বিলি করতে হবে, এবং সরকারের সুযোগ সুবিধা, মানে সবাই গভর্নমেন্ট পার্টি হতে চায়, সবাই গভর্নমেন্ট পার্টি হয়ে 5 বছর যে সময়, সেই 5 বছর সবাই মিলে জুলে ভাগ বাটোয়ারা করে খেতে চাই। এটাই তো মূলত লক্ষ্য। যদি এই লক্ষ্যে বিএনপি রাজি হয়, ভালোই সব কিছু মিটে যাবে। আর এই লক্ষ্যে যদি রাজি না হয় বিএনপি, তাহলে মানে একটা খারাপ অবস্থার দিকে হয়তো আমরা চলে যাব। সেই চলে যাওয়াটা কি অবস্থায় হবে, মনে হচ্ছিল যে আজকের থেকে ঢাকার চেহারা বোধহয় পাল্টে যাবে। ওইদিকে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করছে, 13 তারিখে লকডাউন দেবে, লকডাউন ঠেকানোর জন্য রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে না। এর আগে আওয়ামী লীগের কোনো কিছু নিয়ে সন্দেহ তৈরি হলে কিংবা ভয় তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডেকে নিয়ে বলতেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা এক হন, আওয়ামী লীগ না হলে চলে আসবে, আপনারা এক হলে তারা আসতে পারবে না। এই ব্যাপারগুলো এবার আর দেখলাম না। এবার কিন্তু সরকার কাউকে মাঠে পাচ্ছে না। এই মাঠে না পাওয়ার কৌশল হিসেবে বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত 2 দলই আওয়ামী লীগের ভোট এখন নিজেদের বাক্সে আনার জন্য উঠে পড়ে লেগেছে। নিজেদের বাক্সে ভোট আনতে হলে এখন আওয়ামী বিরোধী কিংবা আওয়ামী দেখলেই পেটাও, ধরো, এটা করো, ওটা করো, এই কাজগুলো এখন আর প্রকাশ্যে করা যাবে না। কারণ এখন ভোটের সিজন চলে এসেছে, এখন ভোট প্রয়োজন। সুতরাং সরকারও তার মিত্রদের পাচ্ছে না আওয়ামী ঠেকানোর এই কর্মকাণ্ডে। পুলিশ দিয়েই সব কিছু করতে হচ্ছে, এবং পুলিশ দিয়ে যখন করতে হচ্ছে, তখন সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমার মনে হয় যে একটু তালগোল পাকিয়ে গেছে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।